এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরাম নিয়ে আলোচনা করব। এই থিওরামটি অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসেও রয়েছে, আবার ফোর্থ ইয়ারের টপোলজিক্যাল অ্যানালাইসিসের মধ্যেও রয়েছে। তো এখানে যে থিওরামটা আমরা প্রুফ করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেস রিলেটেড একটা থিওরাম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের বেশ কিছু নিয়ম জানতে হবে বা বেশ কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। তো প্রথমত আমরা সেগুলো জানবো এবং এই জগৎটা যে একটা ম্যাট্রিক জগৎ হবে সেইটার জন্য যে প্রপার্টিস গুলো আছে সেগুলো কি কি সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে বলা হয়েছে ইউক্লিডীয় এন জগৎ। একটু আমরা এটাকে যদি বোঝার চেষ্টা করি, তো ইউক্লিডীয় এন জগৎ এন মাত্রিক বাস্তব জগতে একটা সম্পূর্ণ জগৎ বা মেট্রিক জগৎ। তো এখানে প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক জগৎ জিনিসটা আসলে কি। দেখেন আমাদেরকে কি জানতে হবে, ম্যাট্রিক জগৎ কি, অর্থাৎ একটা জগৎকে আমরা কোন কোন প্রপার্টিজ ফুলফিল করলে ম্যাট্রিক জগৎ বলতে পারি সেটা জানতে হবে। তারপর আমাদেরকে জানতে হবে কোষী অনুক্রম, কোষী অনুক্রম কি সেটা জানতে হবে। আর এখানে বলা হয়েছে যে এখানে এন মাত্রিক জগৎ আর টু দি পাওয়ার এন, এটা যে একটা সম্পূর্ণ জগৎ, অর্থাৎ এই আর টু দি পাওয়ার এন অর্থাৎ এন মাত্রিক বাস্তব জগৎ, অথবা এটাকে এন মাত্রিক ইউক্লিডিয়ান বাস্তব জগৎ বলা হয়ে থাকে। এটা একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। সো আমাদেরকে জানতে হবে যে সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ কি, সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ কি এইটাও জানতে হবে। আরেকটা জানতে হবে লিমিট পয়েন্ট, ঠিক আছে, লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট। সো এই বিষয়গুলো যদি আমরা এখানে জানতে পারি তাহলে এটা যে একটা ম্যাট্রিক জগৎ সেইটা আমরা প্রুফ করতে পারবো, ঠিক আছে। সো ম্যাট্রিক জগৎ যদি আমরা প্রুফ করতে চাই তাহলে এইখানে আমরা এটাকে দুই ভাবে প্রুফ করতে পারি। প্রথমত আমরা একটা ম্যাট্রিক ধরে সেইটার যে প্রপার্টিস গুলো আছে সেইগুলোকে ফুলফিল করতে পারি, তারপরে এইটা কোষী অনুক্রমটাকে সিদ্ধ করেছে কিনা সেইটা আমরা দেখাতে পারবো, এবং কোষী অনুক্রমের সাথে সাথে ওইটার কোনো একটা লিমিট আছে কিনা, এটাকে আমরা লিমিট পয়েন্ট না বলে এটাকে আমরা যদি লিমিট বলি যে এটার লিমিট আছে কিনা সেইটা বের করা যায় কিনা সেটা একটু দেখতে হবে। এইভাবেও করা যাবে, অর্থাৎ এটা দুই ভাবে করা যাবে। একটা হচ্ছে দুইটা পার্ট দিয়ে আমরা করতে পারি, যে প্রথমে যে এটা ম্যাট্রিক্স জগৎ এটাকে প্রুফ করতে হবে, তারপর আমরা এটা যে কোষী অনুক্রমের প্রপার্টিস গুলো কিভাবে ফুলফিল করে সেটা দেখাতে হবে। অর্থাৎ দুইটাকে প্রুফ করে আপনি এটাকে প্রুফ করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি কোষী অনুক্রমের যে বিষয়টা সেইটার উপর ডিপেন্ড করে এটাকে প্রুফ করতে পারেন। তো চলুন আমরা একটু একটু ডেফিনেশন গুলো আগে একটু ভালো করে দেখে নেই। সো প্রথমত হচ্ছে যে ম্যাট্রিক জগৎ কি। সো দেখেন দেখেন এক্স একটা অশূন্যক সেট, অশূন্যক সেট, এবং এই এই যে এক্স একটা অশূন্যক সেট, তাহলে এই এক্স এর উপাদান সমূহের যে ক্রমজোড় হতে, তাহলে দেখেন এক্স এর উপাদান এক্স এর যে ক্রমজোড় হতে মানে এই দুটার যে ক্রস গুণন, এইটা থেকে একটা বাস্তব মান বিশিষ্ট ফাংশন পাবো ডি। ডিটা কি বাস্তব মান বিশিষ্ট একটা ফাংশন, তাহলে ডি সাজ দ্যাট এক্স ইনটু এক্স, এইটা থেকে আমরা যদি বাস্তব সংখ্যা পাই আর এটা যদি এই প্রপার্টিজ গুলো সিদ্ধ করে, তখন আমরা এই এক্স ডি কে মেট্রিক জগৎ বলতে পারি। এক্স ডি কে আমরা ম্যাট্রিক জগৎ বলতে পারি। এখানে ডিটা হচ্ছে বাস্তব মান বিশিষ্ট একটা ফাংশন, এক্স হচ্ছে একটা অশূন্যক সেট, আর এটা হচ্ছে ডি অপারেটর যদি এক্স একটা ম্যাট্রিক জগৎ, ঠিক আছে। সো এটা টোটালটা হচ্ছে একটা ম্যাট্রিক জগৎ। তো এই যে প্রপার্টিজ গুলো আছে যে ডি এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, তারপর এই যে এক্স থেকে ওয়াই এর যে ডিসটেন্স ওইটার মান 0 হবে যদি এক্স এবং ওয়াই সমান হয়, তারপর হচ্ছে এক্স এবং ওয়াই এর ডিসটেন্স এবং এক্স ওয়াই এবং এক্স এর ডিসটেন্স সমান হবে, অর্থাৎ প্রতিসম শর্তটা। আর ত্রিভুজের অসমতা, অর্থাৎ এই চারটা শর্ত যদি সিদ্ধ করে তখন এই ডি বাস্তব মান বিশিষ্ট ফাংশন সহযোগে এই এক্স টিকে ম্যাট্রিক্স জগৎ বলা হবে। তো আমরা চাইলে প্রথমে এটাকে প্রুফ করতে পারি, তারপরে এটা যে কোষী সিকোয়েন্স যে সিদ্ধ করেছে সেটা আমরা একটু দেখাতে পারি। তো দেখেন আমরা এখান থেকে আগে এটা একটু জেনে নিব, এটা আমরা আগে একটু জেনে নিব যে একটি জগৎকে আমরা কখন বা কোন শর্তের জন্য মেট্রিক জগৎ বলতে পারি। আচ্ছা, তো দেখেন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ হলো এমন একটি ম্যাট্রিক জগৎ, এমন একটি ম্যাট্রিক জগৎ যেখানে প্রত্যেক কোষী অনুক্রম অভিসারী হয়। দেখেন কোষীর অনুক্রম,
তো এখানে কোশি সিকোয়েন্সটা জানতে হবে, আর এটা কি হবে, অভিসারী হবে। তো অভিসারী ধারাকে দেখেন, একটি ধারাকে আমরা অভিসারী ধারা বলতে পারি যদি সেটা সসীম হয়, বিদ্যমান হয় এবং এটার একটা সীমা বিন্দু থাকে বা এটার একটা লিমিট এক্সিস্ট করে, তখনই সেটাকে আমরা বলতে পারি কোশি অনুক্রম। ঠিক আছে, ওকে। অর্থাৎ কোনো ম্যাট্রিক জগৎ XD কে অভিসারী বলা হবে যদি এবং কেবল যদি x এর অন্তর্গত প্রত্যেক বিন্দুর বা প্রত্যেক কোষী অনুক্রম x এর অন্তর্গত কোনো একটি বিন্দুতে অবিস্তৃত হয়। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি তাহলে এইটা একটা কি থাকবে, এটা একটা লিমিট পয়েন্ট থাকবে, অর্থাৎ এটা একটা লিমিট থাকবে। লিমিট পয়েন্ট না বলে আমরা লিমিট বলি, এটা একটা লিমিট এক্সিস্ট করবে। তো দেখেন কোষীর অনুক্রমটা কি, আমরা কোষীর অনুক্রমটা দেখি। তো ডি ম্যাট্রিক সহযোগে এক্স একটি ম্যাট্রিক জগৎ এবং এই যে এক্সএন, দেখেন এই যে এক্সএন এটা হচ্ছে একটা কোশি সিকোয়েন্স। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে একটা কোশি অনুক্রম। তাহলে এক্সএন কে কোশি অনুক্রম বলা হবে যদি প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে, যেখানে m এবং n গ্রেটার দেন 0 মানে গ্রেটার দেন n এর জন্য এই xm এবং xn এইটা লেস দেন এপসাইলন হয়। অর্থাৎ এই শর্তটা যদি সিদ্ধ করে তখন সেটাকে আমরা একটা কোশি সিকোয়েন্স বলতে পারি। ঠিক আছে, তো এই ডেফিনিশনগুলো আমাদেরকে জানতে হবে, না হলে আমরা এটাকে অবশ্যই প্রুফ করতে পারবো না। আরেকটা ডেফিনিশন এখানে রয়েছে যেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে একটা সিকোয়েন্সের লিমিট কখন এক্সিস্ট করে। দেখেন XD একটি ম্যাট্রিক্স জগৎ এবং x এর বিন্দু সমূহের যে অনুক্রম সেটা হচ্ছে xn। যদি এমন কোনো বিন্দু, দেখেন এই যে x অশূন্য এর তার একটা বিন্দু হচ্ছে স্মল x, ঠিক আছে, এবং এই nটা যদি ইনফিনিটি এর কাছাকাছি যেতে থাকে তখন দেখেন এই xn এবং x এই ডিসটেন্সটা 0 এর দিকে যাবে। অর্থাৎ একটু লক্ষ্য করি, অর্থাৎ n এর মানটা যত অসীমের দিকে যাবে এই xn থেকে x এর ডিসটেন্সটা 0 এর দিকে যাবে। তবে x কে এই xn এর কি বলা হয়, লিমিট বলা হয়, এবং এটাকে এক্স্যাক্টলি এইরকম প্রকাশ করা হয় যে লিমিট, দেখেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান হচ্ছে x। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমরা এভাবেও লিখতে পারি যে xn টেন্ডস টু ইনফিনিটি, এই যে xn টেন্ডস টু ইনফিনিটি এটা কখন হবে, যখন n এর মান ইনফিনিটি এর দিকে যাবে তখন এই xn এর মানটাও ইনফিনিটির দিকে যাবে। ঠিক আছে, এবং এই জিনিসটাকে বলা হয় অনুক্রমের সীমা বা লিমিট অফ এ সিকোয়েন্স। তো এই যে এখানে যে বিষয়গুলো আমরা জানলাম সেইগুলো যদি আমরা ক্লিয়ারলি জানি তাহলে আমরা এটা যে একটা সম্পূর্ণ ম্যাট্রিক্স জগৎ সেইটা আমরা প্রুফ করতে পারবো। তো আসেন এটা আমরা একটু প্রুফ করি। তো ইউক্লিডিয়ান n মাত্রিক জগতে আমরা এখানে একটা ম্যাট্রিক ধরে নিলাম। তো বিষয়টাকে একটু বুঝি, দেখেন এই যে d অফ xy এটা একটা ম্যাট্রিক। তো ম্যাট্রিকের ডেফিনিশন অনুযায়ী আমরা কি জানি, দেখেন সো এটাকে আচ্ছা আমরা এটাকে একটু চিন্তা করি, মনে করেন x ইকুয়াল টু হচ্ছে মনে করেন 1 2, ঠিক আছে, আর y ইকুয়াল টু মনে করেন 3 5, ঠিক আছে। তো আপনাকে যদি আমি বলি যে x থেকে y বিন্দুর দূরত্ব নির্ণয় করো, তাহলে সেটাকে আমরা কিভাবে নির্ণয় করব বলেন তো, d অফ xy সমান রুট ওভার 1 minus 3 whole square plus 2 minus 5 whole square। তাহলে এটা কি হবে, 1 থেকে 3 কে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে -2 এর বর্গ হচ্ছে 4, আর 2 minus 5 হচ্ছে -3 এর বর্গ হচ্ছে 9। দ্যাট মিন্স এটা হয়ে গেল √13। ঠিক আছে, তাহলে দেখেন এই যে দুইটা বিন্দুর ডিসটেন্স যদি আমরা বের করতে চাই তাহলে এক্স্যাক্টলি এরকম বের করি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা যদি আরেকটু সহজভাবে চিন্তা করি, মনে করেন এটা x1 এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y1 y2, তাহলে সূত্রটা কি হবে বলেন তো, তাহলে ডিসটেন্স নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের x1 minus y1 whole square plus x2 minus y2 whole square। এখন আমরা যদি এটাকে এইভাবে না লিখে যদি আমরা এটাকে এভাবে লিখি যে সামেশন i ইকুয়াল টু, দেখেন সামেশন i ইকুয়াল টু 1 থেকে n,
মানে এখানে তো মনে করেন দুইটা আছে, যার কারণে আমরা এখানে i = 1 থেকে 2 লিখতে পারি। বাট এখানে তো মনে করেন এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক না, এটা হচ্ছে n মাত্রিক জগৎ। এখানে কি আছে? n মাত্রিক জগৎ। সো এখানে যদি আমরা আরেকটা বিন্দু যদি ধরি, তাহলে এখানে কিন্তু আমরা কি লিখবো, যে x x3 y3 হোল স্কয়ার। আবার আরেকটা যদি লিখি তাহলে x4 y4 হোল স্কয়ার। এবং এই সবগুলোর বর্গ কিন্তু যোগ হচ্ছে। এই যে যোগ হওয়ার কারণে এখানে কি আসছে? সামেশন। আর যেহেতু এটা n মাত্রিক জগৎ, তাই সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে? আর এই যে অংশটা, এটাকে আমরা লিখলাম মনে করেন xi yi হোল স্কয়ার। এই যে দেখেন, এই যে হোল স্কয়ার, আর এই যে রুট ওভার আছে, এই রুট ওভারের জন্য আমরা লিখবো পাওয়ার হাফ। রুট ওভার মানে পাওয়ার হাফ। সো এটাকে আমরা কি লিখতে পারি? পাওয়ার হাফ। তো জিনিসটা এরকম, এটা n মাত্রিক জগৎ, দ্যাটস ওয়াই এখানে আপনাকে n এর মান 1 থেকে, মানে i এর মান 1 থেকে n পর্যন্ত নিতে হবে, কারণ এটা n মাত্রিক জগৎ। সো এক্স্যাক্টলি এখানে n তোমার একটা তল আপনাকে চিন্তা করতে হবে, বা স্পেসে অবস্থিত একটি বিন্দু আপনাকে চিন্তা করতে হবে, বা স্পেসে অবস্থিত n সংখ্যক বিন্দু আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে? আর এই যে x আর এই যে y, দেখেন এই যে x এবং y, এটা হচ্ছে স্পেসে অবস্থিত n মাত্রিক দুইটা বিন্দু। দ্যাটস ওয়াই x = হচ্ছে x1 x2 xn, y = হচ্ছে y1 y2 yn। ঠিক আছে? এখানে x দ্বারা স্পেসে অবস্থিত n মাত্রার একটা বিন্দুকে বোঝানো হয়েছে, y দ্বারাও সেম বিষয় বোঝানো হয়েছে। এখন লক্ষ্য করি, তো এখানে r⁴n এ একটি কোষীয় অনুক্রম। ঠিক আছে? দেখেন, আমরা ধরে নিলাম এই n মাত্রিক জগতে xm টা হচ্ছে একটা কোষীয় অনুক্রম। তো কোষীয় অনুক্রমের ডেফিনেশনে কি বলা আছে আপনার মনে আছে কি? আচ্ছা, আমরা একটু কোষীয় অনুক্রমের ডেফিনেশনটাতে চলে আসি। দেখেন কোষীয় অনুক্রমে কি বলেছে। তো কোষীয় অনুক্রমে বলা হয়েছে যে প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে, যেন mn গ্রেটার দেন n এর জন্য xm থেকে xm এর যে ডিসটেন্সটা হবে সেটা এপসাইলন থেকে ছোট হবে। এখানে এপসাইলনটা কি? এপসাইলন হচ্ছে একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। ঠিক আছে? এবং এইটা কিন্তু 0 এর একেবারেই কাছাকাছি। ঠিক আছে? 0 এর কাছাকাছি। 0 এর একেবারে কাছাকাছি একটা ধনাত্মক সংখ্যা হচ্ছে আমাদের এপসাইলন। ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের কোষী সিকোয়েন্স। সো আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু এই xm টা হচ্ছে একটা কোষী সিকোয়েন্স, সো যেহেতু এটা সিকোয়েন্স, সো এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x1 টু দি পাওয়ার m, x2 টু দি পাওয়ার m, xn টু দি পাওয়ার m। কেন? কারণ হচ্ছে এটা n মাত্রিক জগৎ। কি এটা? n মাত্রিক জগৎ। সো যেহেতু এটা n মাত্রিক জগৎ, তাই এখানে আমরা লিখব 1 2 3 4 এভাবে কত পর্যন্ত? m পর্যন্ত, অর্থাৎ n মাত্রিক জগৎ। তাই এটা হচ্ছে n মাত্রিক জগতের মধ্যে অবস্থিত একটা বিন্দু বা অবস্থিত একটা সিকোয়েন্স। ঠিক আছে? n মাত্রিক জগৎ, স্পেসে অবস্থিত একটা সিকোয়েন্স। তো যেহেতু এটা কোষী সিকোয়েন্স, সো প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে, যেন আপনার কি বলেছিল দেখেন, দেখেন আমরা কি লিখেছিলাম এখানে, dxn, xm লেস দেন এপসাইলন। দেখেন একটু লক্ষ্য করি। তো এখানে কি বলেছে? dxn xm লেস দেন এপসাইলন। আর এখানে একটা কন্ডিশন ছিল যে nm গ্রেটার দেন n। ঠিক আছে? সো আমরা এখানে যে বিন্দু নিব সেটা হচ্ছে আমরা m এবং r নিব, অর্থাৎ xm xr এই দুইটার ডিসটেন্স। তো এটা কি হবে দেখেন, এখানে আমাদের যে ডিসটেন্সটা ছিল, এই যে এই ডিসটেন্সটা আমরা লিখে নিলাম, এই যে i = 1 থেকে n xi টু দি পাওয়ার m। এখন প্রশ্ন হচ্ছে xi টু দি পাওয়ার m আমরা কেন লিখব? দেখেন, যখন আমরা এখানে x লিখেছি তখন এখানে x, বাট এখানে হচ্ছে xm, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে xm। ঠিক আছে? xr, সো এটা হচ্ছে xr। আর এই যে প্রত্যেকটার স্কয়ার, তার পাওয়ার হচ্ছে হাফ। হাফ বলতে যে রুট ওভারকে বোঝানো হয়, এটা লেস দেন এপসাইলন, যেখানে mr গ্রেটার দেন m। দেখেন এই যেখানে mr গ্রেটার দেন n, এটা কিন্তু আমরা কোষী সিকোয়েন্স থেকে পেয়েছি। তার মানে এই টোটাল বিষয়টা আমরা পেয়েছি কোষী সিকোয়েন্স থেকে। আচ্ছা, আমাদেরকে প্রুফ করতে হবে এটা একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। সো আমাদেরকে দেখাতে হবে যে এটার একটা লিমিট আমাদের আছে। কি আছে? একটা লিমিট আছে। যদি আমরা দেখাতে পারি যে এটার একটা লিমিট আছে, সো আমরা বলতে পারবো এটা একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। এখন লক্ষ্য করি আমরা, এখন
এই যে লাইনটা আমরা পেয়েছি এই লাইনটাকে আমরা বর্গ করে দিব। তো বর্গ করে দিলে কি হবে দেখেন, খুবই সিম্পল বিষয়। এটাকে বর্গ করে দিলে দেখেন, একটু দেখাই আপনাদেরকে আমি। এই অংশটাকে যদি বর্গ করি তাহলে এই হাফটা বাদ যাবে, কারণ রুট স্কোয়ারে মানে হাফ এবং 2 বাদ যাবে, 1 হয়ে যাবে, আর এপসিলনটা হয়ে যাবে এপসিলন স্কোয়ার। শুধু এই অংশটাকে আমরা বর্গ করব, ঠিক আছে? তো যদি বর্গ করি তাহলে দেখেন এক্স্যাক্টলি এরকম একটা অংশ পাবো। তারপর এখানে আমরা কি করেছি, জাস্ট আমরা সামেশনটাকে তুলে ফেলেছি, সামেশনটাকে কি করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। এখন আপনার মনে এখানে একটা প্রশ্ন আসবে যে সামেশনটা আমরা কেন বাদ দিলাম বা এটা দ্বারা আসলে কি বোঝায়। দেখেন এখানে এই অংশ দ্বারা আমরা কি বুঝিয়েছি, এই অংশ মানে i এর মান 1 থেকে n, ঠিক আছে? সো এখানে দেখেন এই যে xi টু দি পাওয়ার m মাইনাস xi টু দি পাওয়ার n, এই অংশটাকে আমরা কি করেছি, মানে যা ছিল তা লিখলাম, সামেশনের পরিবর্তে আমরা এখানে লিখে দিলাম যে i এর মান 1 থেকে n পর্যন্ত। তো এখন আর এখানে আমাদের সামেশনটার প্রয়োজন হচ্ছে না। আপনি i এর মান যদি 1 বসান, দেখেন যদি আপনি i এর মান 1 বসান, একটু লক্ষ্য করি, যদি আমরা i এর মান 1 বসাই তাহলে আমাদের লাইনটা হবে x1 টু দি পাওয়ার m মাইনাস x1 টু দি পাওয়ার r লেস দেন, মানে এটা স্কয়ার লেস দেন এপসিলন স্কয়ার। উভয় পক্ষ থেকে আপনি বর্গমূল করে স্কয়ারটাকে বাদ দিয়ে দিতে পারেন। আবার 2 যদি বসান তাহলে আমরা কি পাবো, x2 দি m, তারপর হচ্ছে x2 আর তারপর হচ্ছে হোল স্কয়ার লেস দেন এপসিলন স্কয়ার, মানে এরকম আর কি। তারপর m যদি লিখেন তাহলে সেম প্রসেস, যে xn টু দি পাওয়ার m, xn টু দি পাওয়ার m, তারপর এটা স্কয়ার লেস দেন এপসিলন স্কয়ার। মানে এখানে এই i এর মানগুলোর জন্য আপনি এরকম আলাদা আলাদা মান কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখানে এই মানগুলোর জন্য এগুলো আলাদা আলাদা করে লিখেও আপনি দেখাতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন আমরা উভয় পক্ষে জাস্ট বর্গমূল করে দিলাম। তো বর্গমূল যখন করে দিব তখন রুট স্কয়ারে কাটা যাবে, অর্থাৎ এখানে একটা রুট ওভার যদি দেই তাহলে রুট স্কয়ারে কাটা যায়, এপসিলন স্কয়ারটা হয়ে যাবে এপসিলন, ঠিক আছে? আর এখানে যে mn এটা হচ্ছে গ্রেটার দেন n, কৌশি সিকোয়েন্স সূত্র অনুসারে। এখন লক্ষ্য করি, এখন কি বলেছে, তো এখন দেখেন ইহা নির্দেশ করে i এর প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য, i এর প্রত্যেক নির্দিষ্ট মান, তাহলে এখানে i এর মানটা কত ছিল, 1 থেকে n, কারণ এটা n মাত্রিক বাস্তব জগৎ ছিল, n মাত্রিক বাস্তব জগৎ ছিল, তাই না? তাহলে এই i এর প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য আমাদের যে সিকোয়েন্সটা ছিল, দেখেন আমাদের সিকোয়েন্সটা কি ছিল, xm, কি ছিল আমাদের xm, ঠিক আছে? সো এই যে সিকোয়েন্সটা ছিল, এই সিকোয়েন্সটা একটা কি হয়ে যাবে, কোষীয় অনুক্রম। কি হয়ে যাবে, এটা একটা কোষীয় অনুক্রম, কারণ এটা যে দেখেন এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করেছে, কোষী সিকোয়েন্সের কন্ডিশনটাকে ফুলফিল করেছে, ঠিক আছে? তো এই যে কোষী সিকোয়েন্সটা কি ছিল, xn মাইনাস xm লেস দেন এপসাইলন হবে যদি mn গ্রেটার দেন n হয়। এটা হচ্ছে কোষী সিকোয়েন্সের ডেফিনেশন, কোষী সিকোয়েন্সের ডেফিনেশন। তার মানে এই শর্তটা যে সিদ্ধ করেছে, দেখেন এই যে শর্তটা, এইটা হচ্ছে আমাদের কোষী সিকোয়েন্স, ঠিক আছে? কোষী অনুক্রম, কোষী কি অনুক্রম, কোষী অনুক্রম, ঠিক আছে? তাহলে এই কোষী অনুক্রমটা যেহেতু সিদ্ধ করেছে, কোষী অনুক্রমটা যেহেতু সিদ্ধ করেছে, আমরা বলতে পারি ইহা কি অভিসারী, ইহা অভিসারী। আর এই যে এক্স এম ছিল, এটা আই এর প্রত্যেকটা মানের জন্য একবার হবে এক্স আই টু দি পাওয়ার 1, তারপর হবে আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার n, এভাবে হয়ে যাবে। এবং এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার কোষী অনুক্রম, এবং যেহেতু এটা কোষী অনুক্রম সুতরাং এটা অভিসারী। দেখেন দেখেন এখানে একটা অংশ লিখে নাই, সেটা হচ্ছে xn মাইনাস xm লেস দেন এপসাইলন হবে যখন mn গ্রেটার দেন n। এই যে দেখেন এটা হচ্ছে কোষী সিকোয়েন্সের ডেফিনেশন, ঠিক আছে? তো এই শর্তটা সিদ্ধ করলেই সেটা একটা কি হয়ে যাবে, কোষী অনুক্রম হয়ে যাবে। আর কোষী অনুক্রম হলেই সেটা কি হয়ে যাবে, অভিসারী হবে। এবং অভিসারী হলে তার লিমিট থাকবে। দেখেন অভিসারী হলেই তার কি থাকবে, লিমিট থাকবে। একটু বোঝাই, এখানে আমরা আবার আসি। দেখেন তো এইটা হচ্ছে একটা কোষীয় অনুক্রম xn। তো যদি এটা কোষীয় অনুক্রম হয় সেক্ষেত্রে এটার কি থাকবে, লিমিট থাকবে। কি থাকবে, লিমিট থাকবে। এবং লিমিট যদি থাকে তাহলে আমরা এটাকে একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ বলতে পারবো, ঠিক আছে? কেন? কারণ ম্যাট্রিক জগৎ, সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ যদি হতে চায় তাহলে সেটাকে অভিসারী হতে হবে। আর অভিসারী হলে তার লিমিট থাকবে। সো আলটিমেটলি আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যদি লিমিট থাকে তাহলে সেটা অভিসারী হবে। সো আমরা যদি এটাকে লিমিট বের করতে পারি যে এটার একটা লিমিট এখানে এক্সিস্ট করে, তখন এটাকে আমরা বলতে পারবো অভিসারী, ঠিক আছে? তাহলে দেখেন, তো যেহেতু এটা অভিসারী সো আমরা বলতে পারি যে লিমিট m টেন্ডস টু ইনফিনিটি xi টু দি পাওয়ার m টেন্ডস টু i, এবং i এর মান 1 থেকে n।
ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে দেখেন এখানে এই যে এক্স আই টু দি পাওয়ার এম, এটার পরিবর্তে আমরা এইগুলাকে লিখতে পারি আই এর মান 1 থেকে m পর্যন্ত ধরে, আই এর মান 1 থেকে n পর্যন্ত ধরে। সো যদি আমি 1 ধরি তাহলে এক্স 1 টু দি পাওয়ার m, 2 ধরলে এক্স 2 টু দি পাওয়ার m, 3 ধরলে এক্স 3 টু দি পাওয়ার n, যদি n ধরি তাহলে এক্স n টু দি পাওয়ার m। আর এই যে এক্স আই, এই আই এর পরিবর্তে 1 থেকে n পর্যন্ত বসালে x1 x2 xn, ঠিক আছে। এবং এই টোটাল বিষয়টাকে, এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স এম, ঠিক আছে। আর এই টোটাল অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স, দ্যাট মিন্স লিমিট এম টেন্ডস টু ইনফিনিটি এক্স এম ইকুয়াল টু হচ্ছে এক্স। তার মানে এখানে যে আমাদের সিকোয়েন্সটা ছিল এক্স এম সিকোয়েন্স, তার একটা লিমিট আছে, সেই লিমিটটা হচ্ছে এক্স। তো যেহেতু এখানে একটা লিমিট আছে, সো এটা হচ্ছে অভিসারী, যেহেতু এটা অভিসারী, সো এটা একটা পূর্ণাঙ্গ ম্যাট্রিক, ঠিক আছে। সো আমরা জাস্ট এখানে একটা লাইনটা লিখে দিব, ইহা নির্দেশ করে অনুক্রমের সীমা এক্স, সুতরাং আর টু দি পাওয়ার এন একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। তো মূল বিষয়টা হচ্ছে ম্যাট্রিক জগৎ প্রুফ করার জন্য আমাদের ওই যে কশি সিকোয়েন্সটা জানতে হবে, সিকোয়েন্সের লিমিট কি জানতে হবে, এবং সম্পূর্ণ ম্যাট্রিক হওয়ার যে শর্তগুলো ছিল সেইগুলো কি সেটা জানতে হবে। সো এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি জেনে যান তাহলে আমরা এগুলা খুব সহজেই প্রুফ করতে পারি। ধন্যবাদ।